অনেক আগের কথা। তখন দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটি বরেন্দ্র, হরিকেল, সমতট, রাঢ় ও বঙ্গ নামে ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। আর এই সমতটের প্রধান নগরী বা রাজধানী ছিল বিক্রমপুর। অঞ্চলটি খ্রিস্টীয় ১০ শতকের শুরু থেকে ১৩ শতকের প্রথম পর্যন্ত চন্দ্র, বর্মন ও সেন রাজাদের রাজধানী ছিল। ধারণা করা হয় বিক্রমপুর নগরের অবস্থান ছিল এরকম: পশ্চিমে পদ্মা নদী, উত্তর ও পূর্বে ধলেশ্বরী নদী এবং দক্ষিণে আড়িয়াল খাঁ ও মেঘনা নদীর সংযোগস্থল। বর্তমানে বিক্রমপুর অঞ্চলের কোনো প্রশাসনিক স্বীকৃতি নেই। অঞ্চলটি এখন পরিচিত মুন্সিগঞ্জ নামে। মুন্সিগঞ্জের ইতিহাসের সাথে জড়িয়ে আছে অতীশ দীপঙ্করের নাম। ৯৮২ খ্রিস্টাব্দে বিক্রমপুরের বজ্রযোগিনী জনপদে তার জন্ম। বৌদ্ধ ধর্মপ্রবর্তক গৌতম বৌদ্ধের পরেই অতীশ দীপঙ্করের স্থান। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মপ্রচারক। বজ্রযোগিনী জনপদ কিন্তু আজও টিকে আছে। স্থানীয়দের কাছে অতীশ দীপঙ্করের জন্মস্থান বা পণ্ডিতের ভিটা হিসেবে পরিচিত। অতীশ দীপঙ্করের স্মৃতিচৈত্য স্থাপনের মাধ্যমে অতীশ দীপঙ্করের দেহভস্য রাখা আছে এখানে। বিভিন্ন দেশ থেকে অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী অতীশ দীপঙ্করের জন্মস্থান পরিদর্শন করতে আসেন। ৯৮২ খ্রিস্টাব্দে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এই বিক্রমপুরের বজ্রযোগিনীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওই বিক্রমপুরের রাজা ছিলেন অতীশ দীপঙ্করের পিতা। প্রাদেশিক রাজধানী মূলত ছিল পাল রাজাদের অধীন। সে সময় পাল রাজা ছিলেন রাজা ন্যায়পাল। ন্যায়পালের সময় এখানকার বিশেষ করে বাংলার অঞ্চলে বৌদ্ধ ধর্মের একটি স্বর্ণযুগ বলা চলে। অতীশ দীপঙ্করের বাস্তুভিটার সূত্র ধরে ধীরে ধীরে বের হয়ে আসে এ অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস। ২০১৩ সালে আবিষ্কৃত বৌদ্ধ বিহারের সঙ্গে অতীশ দীপঙ্করের একটি গভীর সম্পর্ক ছিল। কথিত আছে তার সময় বিক্রমপুরের বৌদ্ধ শিক্ষা কেন্দ্রে নেপাল, তিব্বত, চীন, থাইল্যান্ড ও অন্যান্য দেশ থেকে প্রায় ৮,০০০ শিক্ষার্থী ও ১০০ জন শিক্ষক এসেছিলেন। এক একটা বিহার মানে একটা বিশ্ববিদ্যালয়, সেগুলোকে এভাবে সেভাবে পুজো যাতে জ্ঞানের চর্চাগুলো হয়। বিশেষ করে সেই দৃষ্টিকোণ থেকে অতীশ দীপঙ্কর সেই সময়কার বৌদ্ধ দর্শনগুলোকে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিহার যখন চর্চা হচ্ছে, তিনি সেই দর্শনগুলোতে অনুপ্রাণিত হয়েছেন। আধুনিক আবাসিক বিশ্ববিদ্যালয়ের প্রাচীন রূপ হল বৌদ্ধবিহার, যেখানে ধর্মশাস্ত্রের পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের চর্চা করা হতো। আর স্তূপ হল বৌদ্ধদের ধর্মীয় আচার অনুষ্ঠানের বিশেষ স্থান। চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার লেখায় এই অঞ্চলে ৩০টি বৌদ্ধ বিহারের কথা উল্লেখ করেছেন। গবেষকদের মতে ওই ৩০টি বিহারের অনেকগুলোই ছিল প্রাচীন বিক্রমপুরে। ২০১০ সালে রামপাল ও বজ্রযোগিনী ইউনিয়নের ৩টি গ্রামের ৯টি স্থানে পরীক্ষামূলক খনন শুরু হয়। এরপর ২০১২-১৩ সালে নাটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়। ওই সময় থেকে নাটেশ্বর দেউলে প্রত্নতাত্ত্বিক গবেষণায় মাটির নিচ থেকে প্রাচীন মানব বসতির চিহ্ন আবিষ্কৃত হয়। এছাড়া এখানে অষ্টম-নবম শতকে নির্মিত ১০০ বর্গমিটার আয়তনের মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়।
তো এখন আরও ওখানে কয়েকটা জিনিস পাওয়া গেছে, স্তূপ। তিব্বতে প্রচুর পরিমাণে দেখা যায় স্তূপগুলো, তিব্বতে এবং শ্রীলঙ্কায় বেশি পরিমাণ দেখা যায়, এবং কম্বোডিয়া থাইল্যান্ডের মধ্যেও দেখা যায়। ওই রকম কিন্তু আমি 4-5টা এখানে দেখেছি। 2013 থেকে 2019 এ সময়ে প্রায় 6,000 বর্গমিটারের বেশি এলাকায় প্রত্নতাত্ত্বিক গবেষণা চলে। গবেষণাটি প্রাচীন এ জনপদে হাজার বছর আগের আলোকিত সভ্যতার হাতছানি দেয়। মুন্সিগঞ্জের বিশেষ এক বিশেষত্ব হল এই অঞ্চলের সাথে জড়িয়ে আছে দুটি ধর্মপ্রচারের আদি ইতিহাস। মধ্যপ্রাচ্য থেকে এখানে ইসলাম ধর্ম প্রচারে এসেছিলেন বাবা আদম নামে এক ব্যক্তি। তিনি এক যুদ্ধে মারা গেলেও পরে 1483 সালে সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের শাসনামলে মালিক কাফুর তার নামে মসজিদটি নির্মাণ করেন। 6 গম্বুজ বিশিষ্ট মসজিদটির নির্মাণশৈলী চমৎকার। উত্তর দক্ষিণে লম্বা, সামনে খিলান আকৃতির একটি প্রবেশপথ রয়েছে, যার উপরে ফার্সি অক্ষরে খোদাই করে কালো পাথরের ফলক লাগানো। মসজিদের দেয়ালে ইটের ফলকে সুদৃশ্য কারুকাজ করা। এরকম কারুকাজ রয়েছে উত্তর দক্ষিণ দিকের দেয়ালেও। ভবনটির দৈর্ঘ্য 43 ফুট, প্রস্থ 36 ফুট, দেয়ালগুলো প্রায় 4 ফুট চওড়া। মসজিদটিতে এখনও নিয়মিত নামাজের জামাত হয়ে থাকে। 1991 সালে বাংলাদেশের ডাক বিভাগ এই মসজিদের ছবি সংবলিত একটি ডাক টিকিট প্রকাশ করেছে। দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিলের নাম মুন্সিগঞ্জের আড়িয়াল বিল। স্বচ্ছ গভীর জলরাশির জন্য এই বিলটি আকাশের সাথে সাথে রূপ বদলায়। বছরের কোনো সময় শরতের আকাশের প্রতিবিম্ব হয়ে ওঠে, তো অন্য সময় আষাঢ় শ্রাবণের কালো মেঘের ছায়ায় হয় মন ভার। মুন্সিগঞ্জের এই জলজ নিসর্গের অপার সৌন্দর্য তুলনাহীন। শ্রীনগর উপজেলার এই বিলটি একদিকে পর্যটকদের সৌন্দর্যের হাতছানি দেয়, অন্যদিকে এ অঞ্চলের বাসিন্দাদের জীবিকার সন্ধান দেয়। বিলে সকাল সন্ধ্যা বিভিন্ন ধরনের জাল পেতে মাছ ধরেন এর চারপাশের গ্রামের মানুষ। আমাকে এই বিলে বড়শি পাওয়া চলে, বড়শি পায়, আর বেশাল আছে, আর জাল আছে, জালেও মাছ পায় কিছু, তারা বেচা কিনা খায়, বাজারে বেচে, পাইকাররা ঢাকা নেয় বেশি পাইলে। ভোর হতেই শান্ত বিলের বুকে চলতে থাকে জীবিকার সন্ধান। কেউ নৌকা নিয়ে বিলে যাচ্ছেন, আবার কেউ বা ফিরছেন। কেউ নৌকা ভরে মাছ ধরার চাই নিয়ে যাচ্ছেন, হয়তো কোনো হাটে বিক্রি করার জন্য। কেউ আবার রাতভর মাছ ধরে ইঞ্জিন চালিত নৌকায় ফিরছেন সেই হাটের উদ্দেশ্যেই। একটু দূরে তাকাতে চোখে পড়ল ছোট ছোট নৌকাগুলোর দিকে। মাছের সন্ধানে নৌকাগুলো বিলের বুকে ভেসে আছে কচুরিপানার মতো। বৈশাখ মাসের শেষে জ্যৈষ্ঠ মাসের শুরুতে আমরা মাছ ধরি। আগের মতন এই পথ মাছ নাই বিলে, আমাদের দেশি মাছ বিলুপ্ত হয়ে যাইতেছে খাল বিলের কারণে। এই পদ্মার সাথে
খালের সংযোগ ছিল, এখন জলদস্যুরা এই বইরা খাল খুল বইরা করে হালাইছে, অনেক পানি আসতে পারে না পদ্মার থেকে। আড়িয়াল বিলের অবস্থাও দেশের বিভিন্ন অঞ্চলের মতোই, দখল দূষণের সাথে আর পেরে উঠছে না এই জলাধারগুলো। তাই প্রাকৃতিক সৌন্দর্য কমতে থাকার সাথে সাথে কমছে প্রাকৃতিক সম্পদ। মাছ আর আগের মতো পাওয়া যায় না এই বিলে। এই বিলের হলদে কইয়ের কদর ছিল দেশব্যাপী। এখানকার মাছ একসময় স্টিমারে কলকাতায় যেত। আগে যেখানে এক একটি বিলের উপর নির্ভর করে বাজার গড়ে উঠত, সেখানে এখন এক একজন জেলের খোরাক জোটাই দেয়। সময়ের বিবর্তনে এখানে শুরু হয় ধান ও সবজির আবাদ। শীতকালে করলা, কুমড়া, ক্ষীরা, লাউ সহ নানা শাকসবজির চাষ হয়। এখানকার মিষ্টি কুমড়া আকারের জন্য দেশ বিখ্যাত। মনে করেন বিরাট বড় বিল, কে কুমোর বনে, কে উস্তা বনে, কে ক্ষীরাই বনে, যার যেটা মন চায় মনে করেন বেগুন চাষ করে। এই কুমোরটাই মনে করেন বর্তমানে বেশি, আর উস্তাটা বৈশাখ মাসের আগে আমরা ওই বিরাটার মধ্যে লাউ লাগাই। মানে এই আর আল বিলের মাঝখানেও এরকম কেউ জন্মাই তারা না লাউ গাছ, আমরা যে জন্মায় জিগাই দেন। ভাদ্র মাস শেষ, আশ্বিন মাস পড়লেই আমরা চারা দোলে ফেলাই। এই কুমোর মনে করেন যে এই পৌষ মাঘ ফাগুন মাসে মনে করেন একটা 6 পারি 7 পারি আধা মন, দু একটা 1 মন 1.5 মন হয়ে যায়, আল্লাহ দেয় 2 মন তৈরি হয়। এই বিলের মাটি খুব উর্বর। দেশের সবচেয়ে বেশি মিষ্টি কুমড়ার চাষ হয় এখানে। নৌকায় করে তা চলে যায় বিল সংলগ্ন গাদিঘাট গ্রামে। সেখান থেকে পাইকারদের হাত ঘুরে চলে যায় দেশের বিভিন্ন স্থানে। খ্রিস্টীয় 10 শতকের শুরু থেকে 13 শতকের প্রথম পর্যন্ত চন্দ্র, বর্মন ও সেন রাজাদের রাজধানী ছিল মুন্সিগঞ্জ জেলা। সেই সুবাদে এ অঞ্চলে গড়ে উঠেছিল নানা ঐতিহাসিক স্থাপনা। এদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের মুঘল আমলের পোলঘাটা সেতু এক অনন্য পুরাকৃতি। মুন্সিগঞ্জ জেলা শহর থেকে 6 কিলোমিটার দূরে নির্মিত এই সেতু টঙ্গীবাড়ি উপজেলার সাথে জেলা সদরের যোগাযোগ রক্ষা করে চলেছে। সেতুর নিচে খিলান দিয়ে নৌযান চলাচলের জন্য 3টে স্থান রাখা হয়েছে। বিক্রমপুর মহানগরের সীমানা পরীক্ষা মীর কাদিম খালের উপর তৈরি হওয়ার কারণে স্থানীয়দের নিকট এটি মীর কাদিম সেতু হিসেবেও পরিচিত। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় রয়েছে জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটা, যেটি কিছুদিন আগেও তার স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহার করা হতো। তবে এখন বাড়িটি পুরাতন হয়ে যাওয়ায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর সেটিকে রক্ষণাবেক্ষণের সুবিধার্থে খালি করে দিয়েছে এবং পাশেই গড়ে তোলা হয়েছে নতুন জগদীশ চন্দ্র স্মৃতি কমপ্লেক্স। এই বাড়িতেই স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মগ্রহণ করেছেন। তার বাবা ছিলেন ভগবান চন্দ্র বসু। তার বাবার ঈশ্বরচন্দ্র বসুই মূলত এই বাড়িটা তৈরি করেছেন। জগদীশ চন্দ্র বসু স্মৃতি জাদুঘরে জগদীশ চন্দ্র বসুর পোর্ট্রেট, বিভিন্ন গবেষণাপত্র, হাতে লেখা পাণ্ডুলিপি, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তিতে লেখা চিঠি এবং 17টি দুর্লভ ছবি প্রদর্শনের জন্য রাখা আছে। বাংলাদেশের প্রথম সফল বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু 1858 সালের 30 নভেম্বর জন্মগ্রহণ করেন। তার সমৃদ্ধ শিক্ষা জীবনের এক পর্যায়ে 1880 সালে চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের উদ্দেশ্যে লন্ডন চলে যান, কিন্তু তিনি পদার্থ রসায়ন ও উদ্ভিদ শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করে 1884 সালে দেশে ফিরে আসেন। আমরা যদি ইনভাইট করি তার ফ্যামিলির লোকজন, চতুর্থ প্রজন্মের তার ওয়াইফের দিক দিয়ে যারা আত্মীয় ছিলেন, রীতা বোস,
তারা এখানে আসে, ইনভাইট করলে আসে। তারা বলছে যে সরকার যদি উদ্যোগী হয় তাহলে তার যে ওই আবিষ্কারগুলো সেই ওই মডেলে তারাই ওগুলো করে দিবে। আমাদের এই মিউজিয়ামটা আরও সমৃদ্ধ হবে। আমাদের সন্তানরা তারা এগুলো দেখে আজ যারা ছাত্রছাত্রী তারা বিজ্ঞানের প্রতি তারা কি হবে, আকৃষ্ট হবে। মহান এই বিজ্ঞানী জীবিত অবস্থায় তার সমস্ত সম্পত্তি জনকল্যাণে দান করে গেছেন। ঐতিহ্যের জেলা মুন্সিগঞ্জের গল্প এত দ্রুত শেষ হওয়ার নয়, তাই মুন্সিগঞ্জের আরও কথা থাকছে আগামী পর্বে।